দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান মনে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকের প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া সুলতানা এবং আমাদের সাথে আছেন আমি নাজমুল হোসেন। দর্শক মণ্ডলী, আপনাদের অনেক প্রশ্ন এসে জমা হয়েছে আমাদের কাছে। সেখান থেকে কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের পর্ব আমাদের প্রশ্নোত্তর পর্ব। শুধু দর্শকবৃন্দ, আমাদের আজকের যে অনুষ্ঠান মন নিয়ে, সেটি কোনো চিকিৎসা নির্ভর অনুষ্ঠান নয়। আমরা সামাজিক সচেতনতার জন্য অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেসের প্রোগ্রাম হিসেবে আমরা এটাকে দেখি। তো আপনারা কোনোভাবেই এটা একটি ট্রিটমেন্ট বা এটা একটি চিকিৎসামূলক অনুষ্ঠান ভাববার কোনো অবতারণা নেই। শুধু দর্শকবৃন্দ, চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম প্রশ্নে। আপনাদের পাঠানো এবং আপনাদের পাঠানো প্রশ্নগুলো আমরা গোপনীয়তার স্বার্থে নাম এবং আপনাদের ঠিকানা কোনো কিছুই আমরা প্রকাশ করি না। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। Ever since my cat died, I have developed a phobia. I am afraid of my own death and the death of people extremely close to me. I did not know how to deal with it honestly. Yes, I will definitely take therapy and solve it, but what are the ways to reduce the fear? Even talking about it scares me. থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন্স। অ্যাকচুয়ালি এটা একটা খুবই সাধারণ একটা প্রশ্ন আমাদের জন্য। যখন আমাদের প্রিয়জন মারা যায় তখন আমরা সেটাকে তখন আমাদের জন্য অনেক মন খারাপের বিষয় হয়। সাথে সাথে উনি যে কোয়েশ্চেনটা করেছেন যে ওনার বিড়াল মারা গিয়েছে এবং এর ফলে তিনি নিজের মৃত্যুর ভয় পড়ছেন, এটা খুবই সাধারণ একটা সমস্যা। কিন্তু এটা উনি বলছেন ফোবিয়া। ফোবিয়া মানে হচ্ছে অহেতুক ভীতি। যখন কেউ মারা যাওয়ার পর, ক্লোজ কেউ মারা যাওয়ার পর যখন এই ভীতিটা অনেক দীর্ঘদিন যাবৎ চলতে থাকে এবং সাধারণ কাজকর্ম করতে ব্যাহত হয়, তখন সেটাতে ফোবিয়াতে পরিণত হয়। আর এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি যারা আপনার ক্লোজ রিলেশনশিপে আছেন তাদের সাথে যদি এটার বিষয়ে কথা বলেন তাহলে আপনি একটু ভালো ফিল করতে পারেন। এছাড়া যদি তারপরেও কোনো কাজ না হয় তাহলে আমাদের ইউকেতে টকিং থেরাপির খুব ভালো ব্যবস্থা আছে, কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে। আপনি যদি জিপির সাথে যোগাযোগ করেন, ওনারা আপনাকে টকিং থেরাপির লিঙ্ক দিবে এবং তাদের সাথে যদি কথা বলেন তাহলে আপনার যে এই কষ্টটা যেটা বলছেন আপনি ফোবিয়া, নিজে মরে যাওয়ার ভয়, এই জিনিসটা ধীরে ধীরে কমে আসবে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বিরিভমেন্ট থেরাপি। এটা হেলদি হচ্ছে যে কেউ মারা গেলে, খুব কাছের কেউ মারা গেলে যদি এটা আমরা নিতে পারি খুবই ভালো। নর্মালি আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে কিন্তু এটা হয়ই। আমাদের আত্মীয়স্বজনরা বাসায় আসেন, সান্ত্বনা দেন, এটা কিন্তু এক ধরনের বিরিভমেন্টের কাজ করে। কিন্তু তারপরে যদি সেটাতেও যদি কাজ না হয় এবং যখন এটা অনেক দিন যাবত চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রফেশনাল হেল্প নেওয়াটা খুব জরুরি। আদারওয়াইজ এটা যদি আনরিজলভ থাকে তাহলে পরবর্তীতে সমস্যা অনেক বড় হয়ে দেখা দিতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী প্রশ্ন কি আজকের? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন ছেলে লিখেছে, আমি ছোটবেলা থেকে খুবই ইন্ট্রোভার্ট, বাবা মার একমাত্র ছেলে ছিলাম এবং রোবটের মতো স্কুলে গিয়েছি এবং তেমন কোনো খেলার সাথী পাই নাই, যেটা নর্মালি হয় যে তার মেন্টালি ডেভেলপমেন্ট হয় নাই। সিচুয়েশন অনুযায়ী সে কাজগুলো করতে পারতো না। আরেকটা বিষয় হচ্ছে যে সে বলেছে যে তার মায়ের অনেক ফল থাকা সত্ত্বেও সেই প্রবলেমগুলোর জন্য মা তাকে খোঁটা দিত এবং সে এই জন্য খুব বেশি কমপ্লেক্স থিঙ্কিং করত এবং এতই কমপ্লেক্স থিঙ্কিং যে 5-6 বছর পরে কি হবে সেটা চিন্তা করে এখনই সে যে কোনো কাজে যাবে কি যাবে না সেটার জন্য প্ল্যান করত এবং এরকম প্ল্যান করতে করতে দেখা যায় প্রচুর সময় নষ্ট হয়ে যায়। তো এখন তার কোশ্চেন হচ্ছে এখন সে কিভাবে কি করতে পারে এবং কি করলে তার ভালো হবে, এইটাই হচ্ছে ওনার কোশ্চেন। জি, আমি আপনার পজিটিভ দিকটা দিয়ে শুরু করতে চাই। আপনি বলেছেন যে আপনি একটা জিনিস করার আগে 2-3 মাস রিসার্চ করে প্ল্যানটা শুরু করেন। এটা ভেরি গুড আইডিয়া। অ্যান্ড আপনি তখন
এর ক্ষতিকর দিক এবং কোন দিকগুলো ভালো সেটা রিসার্চ করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এটা খুবই পজিটিভ, এটা দোষের কিছু নাই। তো এখন আপনি বলেছেন ছোটবেলা থেকে আপনি ইন্ট্রোভার্ট। ব্যক্তিত্বের আমরা সাধারণত অনেকগুলো ব্যক্তিত্বের প্রকারের মধ্যে সকলে জানি ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুইটা। এক্সট্রোভার্ট হচ্ছে বহির্মুখী, ভেরি সোশ্যাল। ইন্ট্রোভার্ট হচ্ছে তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো দুইটা পার্সোনালিটি কিন্তু নর্মাল পার্সোনালিটি, তো এটা অ্যাবনর্মালিটির কিছু আমরা বলতে চাই না। কিন্তু যখন পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আপনার ওই পার্সোনালিটি যদি আপনাকে দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে বাধা দিবে এবং আরও অনেকগুলো শর্ত রয়েছে, তখনই ওটা পার্সোনালিটি ডিসঅর্ডারে দাঁড়াবে। এছাড়াও ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, এটা দোষের কিছু নাই। তো এছাড়া আপনি বলেছেন যে বাবা মার একমাত্র ছেলে, তো রোবটের মতো স্কুলে গিয়েছেন এবং খেলার সাথী পান নাই। হ্যাঁ, একমাত্র ছেলে যারা থাকে বা মেয়ে যারা থাকে তারা একটু ওভার প্রোটেক্টিভ চাইল্ড হন, যার ফলে তারা নিজেরা সোশ্যাল হইতে চাইলেও অনেক সময় ওভার প্রোটেকশনের কারণে প্যারেন্টসদের হয়ে ওঠে না। তো আপনি বলেছেন যে মেন্টালি আপনার ডেভেলপড হয় নাই। তো মেন্টালি ডেভেলপড আপনার হয়তো পার্সোনালিটি কিছু সমস্যা হয়তো হইতেও পারে, নাও হইতে পারে। তো ওই বিষয়টা আসলে আপনি নির্ধারণ করতে পারবেন না, তবে আপনি একটা আইডিয়া দিয়েছেন আমাদের, ওইটা আমরা যারা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট তারা আমরা নির্ধারণ করব যে আপনার মেন্টালি ডেভেলপড হয়নি বা হয়েছে কি না। কারণ মেন্টাল মানুষের বা সাইকোলজিক্যাল আসপেক্টের তো অনেকগুলো দিক থাকে, যেমন ধরেন আইকিউ। আপনার আইকিউ ডেভেলপ না হলে তো আপনি এত দূর পর্যন্ত পড়াশোনা করতে পারতেন না বলে আমি আশা করছি। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই ধরনের অনেক কিছু আমাদের সাইকোলজিক্যাল আসপেক্ট রয়েছে। তো হয়তো কোনো একটাই আপনার হয়তো আছে, ঢালাওভাবে আমরা বলতে পারবো না বা আপনিও বলতে পারবেন না যে আপনার মেন্টাল ডেভেলপ হয়নি। তো আপনি বলেছেন যে আপনার মার ফল থাকা সত্ত্বেও আপনাকে অনেক সময় খোঁটা দেয়। তো এটা তো আসলে আমাদের কমন প্র্যাকটিস। আমরা চাইল্ড রেয়ারিং বা প্যারেন্টিংয়ে আমরা সমস্যা দেখতেই পাই। প্যারেন্টিং কীভাবে বাচ্চা কাচ্চা লালন পালন করবে সেই বিষয়ে আমরা পজিটিভ প্যারেন্টিং ট্রেনিং দিলে ভালো হয়। হ্যাঁ, তো যাই হোক, আগের যুগে এই প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং বিষয়টার দিকে আলোকপাত মানুষ অত করতো না বা দৃষ্টিপাত করতো না। তো এখন যুগের সাথে সাথে পজিটিভ প্যারেন্টিংয়ের মাধ্যমে বাচ্চা কাচ্চাকে লালন পালন করা হচ্ছে, যেটা খুবই সুবিধাজনক এবং ভালো মনে হয়। তো এখন যে আপনার যদি মনে করেন যে সেইগুলো যদি এখনও আপনার দাগ কেটে থাকে, আপনি কষ্টে থাকেন, বা আপনি যদি মনে করেন যে আপনি টু মাচ অ্যানালাইসিস করেন একটা বিষয় নিয়ে, ওইটার ফলে আপনার প্রচুর সময় নষ্ট হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি একজন কাউন্সিলর বা সাইকোলজিস্টের সাথে আপনি যোগাযোগ করতেই পারেন। এদেশে তো ফ্রি বিভিন্ন ট্রিটমেন্ট সার্ভিস আছে। আর যদি আপনি মনে করেন খুবই বেস্ট সার্ভিসে যাবেন, তাহলে প্রাইভেটও আছে, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আপনার জিপির কাছে যেতে পারবেন, আপনার টকিং থেরাপিতে যেতে পারবেন বা প্রাইভেট সেক্টরে যেতে পারবেন। আর আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু কাউন্সিলিং নিতে পারবেন বাংলাদেশের ভালো ভালো সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছ থেকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নটা করেছেন একজন ভাই। তিনি বলেছেন যে তার প্রবলেম হচ্ছে যে প্রচুর, তার সারাক্ষণ মনে হয় যে সে তার হাতে ময়লা লেগে গিয়েছে, বাথরুমে গেলে প্রচুর সময় লাগে, উনি সারাক্ষণ হাত ধুতে থাকেন এবং যে কারণে ওনার জবে যেতে দেরি হয়ে যায় এবং পরবর্তীতে ওইখানে জবেও ওনার কলিগদের সাথে ওনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা কাজে ওনার ডিলে হয় এবং সবসময় মেজাজ খিটখিটে থাকে। তো এখন উনি, এবং এই সমস্যাটা তার ছোটোবেলা থেকেই ছিল, হালকা অল্পভাবেই ছিল, সবাই ভাবতো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গিয়ে তার সাধারণভাবে জীবনযাপন করাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। তখন উনি কোয়েশ্চেন করেছেন এখন উনি কী করবেন। চমৎকার প্রশ্ন। এটি প্রচুর পরিমাণে দেখা যায় যে আমরা বাংলা একটা কথা আগে বলতাম যে সূচিবায়ু, তো এটা হয়তো সূচিবায়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা একজন লোক থাকতেই পারে। আমি কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম পার্সোনালিটি প্যাটার্ন, ইন্টারনাল এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, তারপর হলো অবসেশন বা অবসেসিভ পার্সোনালিটি প্যাটার্ন। তো পার্সোনালিটি প্যাটার্ন যদি এরকম একটু সূচিবায়ু বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাতে দোষের কিছু নাই, এটা নিয়ে সমস্যা মনে করার কোনো কারণ নাই। কিন্তু
আপনি যেটা বললেন যে হ্যাঁ আপনার প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে এবং এটা যদি নির্দিষ্ট পরিমাণ সময় আপনাকে ভোগায়, প্রতিদিন যদি আপনার 3 ঘন্টা 4 ঘন্টা বা অ্যাটলিস্ট 2 ঘন্টা যদি সময় নিয়ে নেয় বেশি, এবং আপনার দৈনন্দিন যে কার্যকলাপ আপনি বলছেন যে কাজে ক্ষতি হচ্ছে, কলিগদের সাথে সমস্যা হচ্ছে, হয়তো বাসায়ও সমস্যা হওয়ার কথা আপনার পার্টনারের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আমরা এখন সূচিবায়ু বলি না, এটাকে বলি আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে আমরা একটি পর্ব খুব শীঘ্রই করব, সেখানে আপনি বিস্তারিত আরও জানতে পারবেন যে আপনার এটা মনের ব্যাপার, আপনার মনে বলছে যে হাতে জীবাণু লেগে আছে, এই জন্য আপনি কি করছেন, আপনি যে হাতটা ধুচ্ছেন, তো হাতটা ধুলে আপনার রিলিফ ফিল হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই জন্য সিভিয়ার যদি হয় আপনার এই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি হয়েই থাকে, আগে অ্যাসেসমেন্টের দরকার, তারপর আপনার ওষুধের দরকার হইতে পারে। আবার ওষুধ ছাড়াও শুধু কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আপনি চিকিৎসা নিতে পারেন এবং এটা চিকিৎসাযোগ্য এবং এটার প্রগনোসিস খুবই ভালো বলে আমি মনে করছি। আপনি এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করার অত কারণ নাই। তবে আবারও আমি বলছি যে প্রত্যেকটা মানুষেরই কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার প্রবণতা যদি থাকে, সেটা আবার কিন্তু সূচিবায়ু বা অবসেশন বা কম্পালসিভ ডিসঅর্ডার মনে করা দরকার নাই। কারণ আমরা মুসলমান হিসেবে কিন্তু আমরা বলেই থাকি পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা যদি নর্মালি পরিচ্ছন্নতা থাকি তাহলে এটা দোষের কিছু নাই, বরং এটা ভালো গুণ। আচ্ছা, ধন্যবাদ উত্তরের জন্য। আমাদের পরবর্তী কোশ্চেনটা করেছেন একজন মা, তিনি তার বাচ্চার ব্যাপারে একটু স্কেয়ার, তো উনি কোশ্চেনটা করেছেন। সেটা হচ্ছে যে তার বাচ্চা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে, তার হচ্ছে প্রচণ্ড ভয়, একা একা থাকতে পারে না, একা একা রুমে থাকতে ভয় লাগে, তারপর হচ্ছে যে সারাক্ষণই কেউ না কেউ তার সাথে থাকতে হবে, এরকম একটা অবস্থা। পড়াশোনা নিয়েও তার মধ্যে কিছুটা উদ্বিগ্নতা রয়েছে, তো এখন উনি কি করবেন? আচ্ছা, চমৎকার প্রশ্ন। উদ্বিগ্নতা রয়েছে অর্থাৎ তার মধ্যে ওয়ারি বা একটু অ্যাংজাইটি দেখছে। তো ওয়ারি বা অ্যাংজাইটি সিচুয়েশনাল হইতেই পারে। সিচুয়েশনাল যেমন কেউ হয়তো টিভি স্টুডিওতে কথা বলবে, সেই ক্ষেত্রে তার একটু নার্ভাসনেস থাকতে পারে, ইন্টারভিউতে থাকতে পারে। তো কিন্তু ওই নার্ভাসনেস বা উদ্বিগ্নতা যদি খুব বেশি সিভিয়ার থাকে, তখনই তার কাউন্সিলিংয়ের মাধ্যমে চিকিৎসা নিতে হইতে পারে আর কি। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে তার শুধু একটা সিচুয়েশন না, কয়েকটা সিচুয়েশন, অর্থাৎ এটাকে আমরা জেনারেলাইজড, তার অ্যাংজাইটিটা জেনারেলাইজড হয়ে যাচ্ছে, যে অনেক কিছুতে তার অ্যাংজাইটি অথবা ভয় লাগছে। তো এটা হইতে পারে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিন্তু অবশ্যই অ্যাসেসমেন্টের দাবি রাখে। ও কিন্তু বাচ্চা, মানে হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে, তাহলে ও কি থেরাপি নিতে পারবে, বা ও কি নর্মাল থেরাপি সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারবে, যেটা বড়দেরকে বলা হয় যাওয়ার জন্য? ও কি সেটা পারবে? কত বছর বয়স? সম্ভবত ইয়ার 5 পড়ে। ইয়ার 5-এ যদি পড়ে তাহলে তো তার বোঝার ক্ষমতা হয়েছে, তার কগনিশন আছে, কথা যেহেতু বলতে পারে, কথা বুঝতে পারে, তো সেই ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিতেই পারে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, শুধু দর্শকবৃন্দ আমি বলে রাখি, এটি হচ্ছে একটা টকিং থেরাপি, অর্থাৎ কথা বলার মাধ্যমে সায়েন্টিফিকলি বিভিন্ন টেকনিক তাকে শিখিয়ে দিবে যে কোন টেকনিকে তার যে অ্যাংজাইটি অথবা ফোবিয়াগুলো কমাবে। তো এই ধরনের বিভিন্ন আপনার টেকনিক আছে এবং কিছু হোমওয়ার্ক দেয়, কিছু এক্সারসাইজ দেয়, কিছু এডুকেশন দেয় এবং মনিটরিং এবং গাইডেন্সের মাধ্যমে তার সমস্যাটা থেকে বের হওয়ার চেষ্টা করে। তো আর ডাক্তার নির্ধারণ করবেন, জিপি বা সাইকিয়াট্রিস্ট, যে তাকে ঔষধ দিবে নাকি শুধু সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে ভালো করবে, ওইটা অ্যাসেসমেন্টের পর বোঝা যাবে আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদেরকে। পরের প্রশ্নটা আমি পড়ছি, সেটি হচ্ছে 29 বছর বয়স আপনার, আপনি বাংলাদেশ থেকে এসেছেন 19 বছর আগে। তো আপনি পড়তে এসেছিলেন, পড়তে এসে দেখেছেন যে আপনার কলেজ বন্ধ হয়ে গেছে এবং এইভাবে কয়েকটা কলেজ বন্ধ হয়ে গেছে। এরপর আপনি এদেশে যে প্রপার ডকুমেন্টেশনের যে সিস্টেম, ওইটা আপনি ফেল করেছেন এবং আপনি কাজকর্ম নিয়েও অনেক স্ট্রেসে ছিলেন। তো এরপর আপনার কিছুদিন আগে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন 5 বছর আগে, কিন্তু গত বছর আপনাকে অ্যাসাইলাম তারা রিফিউজ করেছে। তো এবং আপনার
সাইকিয়াট্রিক প্রবলেম আছে, অর্থাৎ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে, ঘুমের সমস্যা আছে, বিভিন্ন কিছু, আপনি এখন অ্যাপ্লিকেশন করবেন আপনার সেটেলমেন্ট বা বাড়ানোর জন্য, থাকার জন্য, অনুমতির জন্য, ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশনের জন্য। তো আপনি জানতে চেয়েছেন আমাদের কাছে যে আমরা সাইকোলজিস্ট যারা, তারা কি এক্সপার্ট সাইকোলজিক্যাল রিপোর্ট প্রদান করতে পারি কি না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই খুবই একটা সময়োপযোগী একটা কোশ্চেন। সাইকোলজিস্টরা এক্সপার্ট সাইকোলজিক্যাল রিপোর্ট দিতে পারেন, তবে সে সাইকোলজিস্ট 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হন। তার মানে হচ্ছে এই ফিল্ডে ওনার প্রায় বেশ লম্বা একটা অভিজ্ঞতা থাকতে হয়, এবং তার কিছু এক্রিডাইটেশনের ব্যাপার আছে বিভিন্ন ধরনের সোসাইটিতে, সেগুলাতে তার যদি সংযুক্ততা থাকে তাহলে উনি দিতে পারেন। আর আপনার ক্ষেত্রে বলছি যে আপনার যেহেতু আপনি বললেন আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি আছে, সেই ক্ষেত্রে আপনি জিপির সাথে যোগাযোগ করবেন। ওনার কাছ থেকে আপনি একটা লেটার নিতে পারেন, আপনার মেডিকেল রিপোর্ট। এটার মধ্যে যদি আপনাকে ওষুধ দেয়, সেই টোটাল আপনি জিপির কাছ থেকে একটা মেডিকেল রিপোর্ট নেবেন, তারপরে আপনি সাইকোলজিস্টের কাছে যাবেন। উনি তখন এই দুইটা রিপোর্ট সংযুক্ত করে একটা সুন্দর সাইকোলজিক্যাল রিপোর্ট আপনাকে দিতে পারবেন। আশা করছি মানে এই রিপোর্টগুলা খুব ভালো কাজে দেয়। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে জাস্ট একটু সামারি করতে চাই যে তার মানে হচ্ছে সাইকোলজিতে যারা ডিগ্রিধারী এবং অ্যাপ্লাইড, স্পেশালি ক্লিনিক্যাল সাইকোলজি যারা পড়েছে, তারা অ্যাসেসমেন্ট করতে পারে। তারা যদি 20 বছর মেন্টাল হেলথ ফিল্ডে কাজ করে, তখন এটি ব্রিটিশ অর্গানাইজেশনগুলা, যেমন ধরেন ব্রিটিশ কোর্ট, ব্রিটিশ হোম অফিস, তারপর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট বা হাউজিং ডিপার্টমেন্টগুলো ওগুলা অ্যাকসেপ্ট করে, কারণ যেহেতু এক্সপার্ট হিসেবে কাজ করেন উনি। এছাড়াও রেগুলেটরি বডির কথা বলছেন, যে ব্রিটিশ রেগুলেটরি বডির সাথে আপনার তালিকাভুক্ত, অর্থাৎ আপনাকে রেজিস্টার্ড সাইকোলজিস্টের কাছ থেকে এটা নিতে হবে। তখনই এটা আপনার সুবিধা হয়, কারণ একজন হোম অফিসের যে কেস ওয়ার্কার বা একজন যে জাজ বা যিনি ডিল করেন, তিনি তো মেন্টাল হেলথের এক্সপার্ট না, কোনোভাবেই হইতে পারে না। তো সেই জন্য একজন এক্সপার্ট সাইকোলজিস্ট উনি কী করে, নিউট্রালি, নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে জেনুইন একটা রিপোর্ট তৈরি করেন। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে ওনাদের সুবিধা হয়। তো এটা সাধারণত এনএইচএসে কি পাওয়া যায়? এনএইচএস সাধারণত এই রিপোর্টটা করে না, কারণ হচ্ছে এটা তো অনেক বড় একটা রিপোর্ট। সাইকোলজিক্যাল রিপোর্ট বেশ লম্বা, প্রায় 20 পেজ বা 25 পেজের মতো লম্বা রিপোর্ট হয়। এটাও তো এনএইচএসের ডাক্তারদের এত সময় নেয়, ওনারা জাস্ট এক পাতার একটা রিপোর্ট দেয়। কিন্তু সাইকোলজিস্ট সাহেব, যিনি সাইকোলজিস্ট, তিনি ওনার ক্লায়েন্টকে খুব ভালো করে অ্যাসেস করবেন, উনি ইন্টারভিউ করবেন, উনি সাইকোলজিক্যাল টেস্ট আছে সেটা দিবেন, তারপরে যে প্রপার ডকুমেন্টেশন দেখবেন, ওনার যদি কোনো কি ইনফরমেন্ট থাকে তাকে ইন্টারভিউ করবেন। এই টোটাল বিষয়টাকে উনি সুন্দর করে সামারি করে একটা থরো রিপোর্ট দিবেন, যেটা আসলে এনএইচএসের ডাক্তারের পক্ষে এত কিছু করা সম্ভব না। হ্যাঁ, এটা ওনার কাজও না। যে সময়ের অভাব আছে। আর রিসেন্টলি প্রকাশ হয়েছে যে এক্সপার্ট রিপোর্ট 20 পাতার মধ্যে হলে বেটার আর কি। তো যাক, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমি পরবর্তী কোশ্চেনটা আমি করছি। একজন টিনএজকে দ্রুত সাইকোলজিস্টের কাছে নেওয়া প্রয়োজন, কিন্তু সে প্রচণ্ড জেদি এবং খুব স্বাভাবিকভাবেই সে যেতে চাইবে না। এই ক্ষেত্রে কিভাবে তাকে বুঝিয়ে সাইকোলজিস্টের কাছে নেওয়া যায়, যদি পরামর্শ দিতেন। হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। আমাদের কমিউনিটিতে প্রচুর দেখা যায় যে, যেহেতু আমাদের স্টিগমা আছে, ভুল ধারণা আছে যে আমি যদি ডাক্তারের কাছে যাই বা সাইকোলজিস্টের কাছে যাই তাহলে একটা লেভেল পড়ে যাবে, অর্থাৎ আমি মানসিক রোগী। বা একটি শব্দ আমরা বলি, যেমন পকার প ড্যাশ ল, আমি শব্দটা বলতে চাইলাম না, তো এরকম তকমা লেগে যাবে। কিন্তু আসলে এটা আমাদের ভুল ধারণা। শরীরের যেমন রোগ থাকতে পারে, তেমনি মনেরও রোগ থাকতে পারে। মনের কেন রোগ হবে না? আপনি খেয়াল করে দেখেন যে আমরা শরীরের জন্য কত কিছু করি। আমরা খাবার খাই 3 বেলা 4 বেলা, আমরা গোসল করি, দাঁত ব্রাশ করি, আমরা চুলে তেল দেই, কিন্তু মনের জন্য আমরা কি করি? আমরা তো তেমন কিছুই করি না। উল্টা কি হয়, মনের জন্য আপনার কাজে প্রেশার, পরিবারে প্রেশার, বন্ধু বান্ধবী থেকে প্রেশার, স্কুল কলেজ ইউনিভার্সিটি, স্ট্রেস আর স্ট্রেস। তো স্ট্রেস নিয়ে আমরা বসবাস করি। সুতরাং মনের তো সমস্যা হইতেই পারে। তো তাকে যদি আপনি এইভাবে একটু বোঝান এবং তার
বিভিন্ন দুর্বল মুহূর্ত থাকতেই পারে, সে নিজেই বলতে পারে যে কোনো এক সময় যে আমি তো আজকে খুবই সমস্যার কারণে ঘুমাইতে পারি নাই, তখন আপনি নিজে তাকে এই কথাগুলো বলতে পারেন যে তুমি একজন প্রফেশনালের কাছে যাও। তারপরে যদি না হয়, যেমন আমি কি করি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেমন আমার একজন ক্লায়েন্ট তার ছেলেকে নিয়ে আসবে, সে কি করলো, বললো যে চলো আমার বন্ধু হলো ভালো সাইকোলজিস্ট, তার বাসায় গিয়ে তার সাথে একটু কথা বলে আসি। সে অবশ্য সাইকোলজিস্ট কথা বলে নাই, বলেছে কাউন্সিলর মানে কথা বলার জন্য। যেমন আমাদের লয়ার যারা, লয়ার কাছে গেলে তো কোনো দোষের কিছু নাই, সেম একজন কাউন্সিলরের সাথে যে কথা বলবেন। তো ওইভাবে বলে আমার কিন্তু বাসায় নিয়ে আসছিলেন, কিন্তু বাসায় আসার পর আমার কিন্তু চেম্বারটা কিন্তু আমি হোমলি এনভায়রনমেন্টে করেছি, মানে আমার রুমের চেয়ার টেবিল, সুতরাং এইভাবে নিয়ে আসছে। আমি আরেকটা কথা বলতে পারি যে একজন বৃদ্ধ মা, ওনার মেমোরি প্রবলেম, উনিও আসতে চান না। ছেলে কি বললেন, ছেলে বললেন যে না আমার বন্ধু, তুমি তার সাথে কথা বলে আসো। তো তখন আমি তো বাসার পরিবেশে রুগী দেখি, কারণ আমরা রুগী আসলে বলি না, আমরা বলি ক্লায়েন্ট, পেশেন্ট বলি না। তো তখন উনি এসে সিটিং রুমে গল্প টল্প করার পর তারপর আমি আমার রুমে নিয়ে আসছি। তো এভাবে আপনারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন আর কি। বলে এভাবে যদি তাদেরকে বোঝায় বলেন, তারা হয়তো যেতে পারে আর কি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এটা আসলে খুবই আমাদের একটা বড় সমস্যা, কারণ আমাদের এই সোসাইটিতে বা আমাদের বাচ্চারা আসলে অনেক ধরনের মানসিক কষ্টে ভুগে। আমরা ওদেরকে বলতে পারি না, ওরাও যেতে চায় না, জেদ ধরে। আমরা যদি একটু গুছিয়ে বলতে পারি তাহলে হয়তো ওদেরকে আমরা সঠিক জায়গায় চিকিৎসা নিয়ে উৎসাহিত করতে পারবো। আমি আমাদের পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমি ছোটবেলা থেকে ইন্ট্রোভার্ট এবং সহজ সরল একটি মেয়ে ছিলাম। কারোর সাথে মিশতে চাইলেও মিশতে পারতাম না, সবাই আমাকে অ্যাভয়েড করে চলতো। স্কুলে কিছু টক্সিক ক্লাসমেট আমাকে প্রতিবন্ধী বলতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো, যেই ট্রমা থেকে আমি আজও বের হতে পারি নাই। আমার সমবয়সীদের কাছে গেলে, সমবয়সীদের ফ্রেন্ডশিপ দেখলে আমার খুব কষ্ট হয়, কারণ আমি ওই ফ্রেন্ডশিপে যেতে পারি নাই। আমি একটি ভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়ছি, তাও আমার নিজের ড্রিম ফুলফিল করতে পারি নাই। আমি ভালো করে পড়াশোনা করতে পারছি না, রেজাল্ট খারাপ হচ্ছে। আমি এখন কি করতে পারি? জি, এটা সচরাচর আমাদের স্কুল বা কলেজে দেখা যায় যে বুলিংয়ের শিকার হই আমরা, এবং এই বুলিং থেকে আমাদের ট্রমা শুরু হয়। এবং এটা শুধু সমবয়সীদের কাছ থেকে বুলিং না, অনেক সময় দুঃখজনকভাবে কোনো টিচারও করে থাকে ভুলভাবে। যেমন আমরা সচরাচর একজন স্বাস্থ্যবতী বা স্বাস্থ্যবান ছেলেকে যদি আমরা দেখি, আমরা তাদেরকে বুলিং করে, বিভিন্ন শব্দ উচ্চারণ করে, নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এই বুলিংয়ের কারণে তার স্কুলে যাওয়ার প্রবণতা কমে যায়। তো যাই হোক, কিন্তু আপনার মধ্যে যেটা বলেছেন যে এরকম বুলিংয়ের শিকার হলে অবশ্যই আপনার খারাপ লাগবে, এবং খারাপ লেগেছে, এটা স্বাভাবিক। এবং কিন্তু ওই ট্রমাটা যদি এখনও আনরিজলভ থাকে, তাহলে আপনি একজন কাউন্সিলরের সাথে বসে কাউন্সিলিং করে সেই আনরিজলভ সিচুয়েশনটা আপনি ঠিক করে ফেলতে পারেন। তো আপনি বলেছেন যে আপনাকে এখনও কাঁদায়, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার সেই সমস্যাটা এখনও ভিতরে আপনাকে মানসিকভাবে বা ইমোশনালি আপনাকে ভোগাচ্ছে। তো আর আপনি বলেছেন যে একটি ভালো সাবজেক্টে পড়েছেন, কিন্তু আপনি নিজের ড্রিম ফুলফিল করতে পারেন নাই। তো এই যে ড্রিম, আপনার ড্রিম কি সেটা অবশ্য আমরা জানি না। তো এখন এই ড্রিম দেখতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে যে সেই ড্রিমের সেট আপটা আপনি কি ফুলফিল যোগ্য কিনা। তো আপনাকে গোল সেটের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনি পালন করবেন, যে এটা অ্যাচিভেবল কিনা, যে টাইম আছে আপনার হাতে সেই টাইমে আপনি আপনার ক্যাপাসিটি আছে কিনা, আপনার ফিজিক্যাল এবং মেন্টাল ক্যাপাসিটি আছে কিনা, আপনার ইকোনমিক্যাল ক্যাপাসিটি আছে কিনা, বিভিন্ন কিছু বিচার বিশ্লেষণ করে আপনি আসলে আপনার ড্রিম বা গোল সেট করবেন। যদি গোল সেট করেন সেভাবে অ্যাচিভ হইতেই পারে, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করা ভালো যে এইভাবে যে আমার গোল এইটা, কিন্তু আমি যদি এটাও পাই কোনো অসুবিধা নাই, ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। শুধু দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে। তো আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা স্ক্রলে
আসা যে ইমেল আছে সেই ইমেইলে নির্দ্বিধায় আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে পাঠান। আমরা নাম এবং আপনাদের পরিচয় তো বললামই, পরিচয় এবং আপনাদের যেখানে বসবাস করেন সেটা গোপন রেখে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন, আবারও পরিশেষে বলছি, এই উত্তরটা জাস্ট সামাজিক অ্যাওয়ারনেসের জন্য আমরা করে থাকি, এটা কোনো ট্রিটমেন্ট হিসেবে আপনারা গণ্য করবেন না। আজকের মতো এখানে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান মন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।